নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 810তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ স্বামী কৈলাসানন্দ মহারাজের অপূর্ব জীবন। মহারাজ বাল্যকাল থেকেই অত্যন্ত দৃঢ়চেতা ছিলেন। সেই ঘটনা কাল আমরা আলোচনা করেছি। তার পূর্ব নাম শৈলেশচন্দ্র। তিনি নিজেই যে শুধু সৎ এবং সুশৃঙ্খল জীবনযাপন করতেন তাই নয়, তার অন্যান্য ভাইদের জীবনও যাতে একই ধারায় গড়ে ওঠে সেদিকেও তিনি তীক্ষ্ণ নজর রাখতেন। একসময় তার নির্দেশে তার ভাইরা প্রতিযোগিতা করে সকালে ঘুম থেকে উঠত এবং তারই দেওয়া খাতায় ঘুম থেকে ওঠার সময়টি লিখে রাখত। নির্দিষ্ট সময়ের শেষে সেই খাতা দেখে তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার দিয়ে উৎসাহিত করতেন। এমনইভাবে সকালে উঠে প্রাতঃকৃত সেরে ভগবানের নাম নিয়ে তিনি নিজে যেমন পড়াশোনা করতেন, তেমনি তার অন্যান্য ভাইদেরও তিনি তৈরি করতেন। মা বাবার অত্যন্ত বাধ্য শৈলেশচন্দ্র খুব ছোটবেলা থেকে একেবারে সাদাসিধে পোশাক ব্যবহার করতেন। কোনো রকম বিলাসিতার দিকেই তার এতটুকু ঝোঁক ছিল না। পোশাক পরিচ্ছদগুলি যাতে পরিষ্কার হয় সেই দিকে লক্ষ্য রাখতেন। শৈলেশচন্দ্র বজ্রযোগিনী হাই স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে 1908 সালে এন্ট্রান্স পাশ করেন। ছোটবেলায় তিনি ছিলেন খুবই রোগা আর উচ্চতা তেমন ছিল না, তাই ঢাকা জগন্নাথ কলেজে যখন ভর্তি হতে গেলেন তখন প্রিন্সিপাল তো অবাক। এতটুকু ছেলে কলেজে পড়বে কি? তারপর সব দেখে তিনি অবশ্য শৈলেশচন্দ্রকে কলেজে ভর্তি করে নিয়েছিলেন। 1910 সালে তিনি ওই কলেজ থেকে আইএ এবং 1912 সালে বিএ পাশ করেন। বাড়ির সবাই চেয়েছিলেন তিনি আইন পড়বেন এবার, কিন্তু শৈলেশচন্দ্রের এক কথা, আইন ব্যবসায় বড় মিথ্যে কথা বলতে হয়, অত মিথ্যে আমি বলতে পারবো না। বাড়ির লোক চেয়েছিলেন তিনি আইনজীবী হবেন, কিন্তু তার প্রতিবাদী মন বলেছে যে আইন ব্যবসায় মিথ্যে কথা বলতে হয়, আমি মিথ্যে কথা বলতে পারবো না। শেষ পর্যন্ত শৈলেশচন্দ্রের মতেই মত দিলেন বাড়ির সবাই। তিনি কলকাতায় এসে ইতিহাসে এমএ পড়ার জন্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সঙ্গতি অত্যন্ত কম, তাই ইডেন হোস্টেলে অত্যন্ত সাধারণভাবে এবং কষ্ট করেই তিনি পড়াশোনা করেছিলেন। এদিকে যতই কষ্ট হোক পড়াশোনায় কিন্তু ফাঁকি দিতেন না, মন প্রাণ দিয়ে তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। এমএ পড়ার সময় দুটি ঘটনা ঘটেছিল যা শৈলেশচন্দ্রের ভবিষ্যৎকে তার নির্দিষ্ট খাতে নিয়ে এসে ফেলল। 1914 সালে যখন ফাইনাল পরীক্ষা দেবেন সেই সময় অকস্মাৎ মা সুশীলা সুন্দরী দেবী তিনি পরলোক গমন করেন। মায়ের এই আকস্মিক মৃত্যু তার বুকে এমনভাবে বাজল যে তিনি আর পরীক্ষা দেবেন না বলে ঠিক করলেন। এই সময় তার শুভানুধ্যায়ী স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নানা উপদেশ দিয়ে তার মনকে চাঙ্গা করে তোলার চেষ্টা করলেন। গুরুদাস বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই তার শুভানুধ্যায়ী ছিলেন। তিনি যখন মুষড়ে পড়তেন তাকে অনুপ্রাণিত করতেন। এবারও তিনি চেষ্টা করলেন তাকে চাঙ্গা করে তোলার। এমনকি প্রতিদিন সকালে তিনি শৈলেশচন্দ্রকে নিয়ে বেড়াতে পর্যন্ত যেতেন। এই বেড়ানোর সময় মুখে মুখেই তিনি বহু বিষয়ে আলোচনা করে তার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে থাকেন। ইতিহাসের বহু প্রশ্নের উত্তর নিয়ে এই সময় শৈলেশের সঙ্গে দীর্ঘ আলোচনা তিনি করেছেন। এর ফলেই শৈলেশচন্দ্র আবার পরীক্ষা দেবার কথা ভাবতে লাগলেন। ওই সময় আর যে ব্যক্তিটি তার ভাঙা মনে বল এনে দিয়েছিলেন তিনি তার ভাই ভূপতি। এই ভাই ভূপতির সঙ্গে যোগাযোগটাও শৈলেশচন্দ্রের ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে একটা দিকচিহ্ন হয়ে রয়েছে। ভাই ভূপতি থাকতেন রাজবল্লভ পাড়ায়। তার ডাকনাম ছিল ঝুলন, তাই অনেকে তাকে ঝুলন মহারাজ বলে ডাকত। তিনি কিছুদিন শ্রীরাম ও কৃষ্ণের বিশিষ্ট ভক্ত বলরাম বসুর ছেলে রামকৃষ্ণ বসুর গৃহশিক্ষক ছিলেন।
ওই সময় তিনি প্রথম শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন এবং আশীর্বাদ পেয়ে ধন্য হন। পরে শ্যামপুকুরের বাড়িতে তিনি ঠাকুরের কৃপা লাভ করেছিলেন। ওই সময় ঠাকুর তাকে অঙ্গুলি বিন্যাসের দ্বারা জপের মুদ্রা দেখিয়ে দেন। ছোট ছেলের মতো সরল স্বভাবের জন্য ঠাকুর তাকে খুব স্নেহ করতেন। ঠাকুরের প্রতিও ছিল তার অচলা ভক্তি। ভাই ভূপতি ছিলেন আজীবন সত্যবাদী, ত্যাগ বৈরাগ্যের মধ্যে দিয়ে জীবনযাপন তিনি করেছিলেন। ঠাকুরের কৃপায় তিনি হয়েছিলেন জপসিদ্ধ। আবার পরের পর্বে আমরা আলোচনা করব যে ভাই ভূপতি কিভাবে তার জীবন গড়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন। নমস্কার।